হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর যে ভাগগুলো আছে তার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ আছে। যেমন তোমার এই শিকার, ফলমূল সংগ্রহ, পশুপালন, অরণ্যভিত্তিক পেশা, কৃষি, খনি, শিল্প, পরিষেবা, নব্য বা অতি নব্য কার্যাবলী। তো এই সমস্ত ভাগগুলোর মধ্যে আমি এখন শুধুমাত্র এই শিকার এবং ফলমূল সংগ্রহ বা প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ হিসাবে শিকার, পশুপালন এবং ফলমূল সংগ্রহ এই চ্যাপ্টারটা সম্পর্কে বা এইটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো এটা সম্পর্কে কি কি তথ্য আছে এবং কি কি উপজাতি দের নাম এটার সঙ্গে যুক্ত এবং কীভাবে তোমার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের এটার পরিবর্তন হলো এবং বর্তমানেও আমাদের কিভাবে এটা আমাদের সহায়তা করে থাকে সেই সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমি আশা করছি অনেকটাই বুঝতে পারবে। তাহলে দেখো এখানে যেটা আছে যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজ হিসাবে শিকার, পশুপালন এবং ফলমূল সংগ্রহ, এটা হচ্ছে এই চ্যাপ্টারটার নাম। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে শিকারী এবং পশুপালন সংগ্রহ কাকে বলে, এর বৈশিষ্ট্য কী। তাহলে দেখো শিকার এবং পশুপালন হচ্ছে সবথেকে একটা মানুষের প্রাচীনতম বৃত্তি বলতে পারো। অর্থাৎ কৃষিকাজ আসার পূর্বে কিন্তু মানুষ যখন কৃষিকাজ শেখেনি তার আগের থেকে কিন্তু তোমার মানুষ এই শিকার এবং ফলমূল সংগ্রহ এই বৃত্তিটাকে গ্রহণ করেছিল। তাহলে এর সংখ্যাটা কি বলছে, স্থানীয় প্রতিকূল পরিবেশ, বিজ্ঞান প্রযুক্তি এবং পরিকাঠামোর অভাব, যে সমস্ত প্রাচীন উপজাতি সমূহ অতি প্রাচীন পদ্ধতিতে শিকার এবং ফলমূল সংগ্রহ করে তাদের মৌলিক চাহিদা বা পার্থিব প্রয়োজন মেটায়, তাদেরকে শিকারী এবং খাদ্য সংগ্রহকারী বলা হয়। এর বৈশিষ্ট্য কি দেখো, এটা এই যে বৈশিষ্ট্য বলা হয় এটা হচ্ছে শিকার এবং ফলমূল সংগ্রহ বৃত্তি হলো মানুষের প্রাচীনতম বৃত্তি। ঠিক আছে, সভ্যতার উষালগ্নে মানুষ ছিল গুহাবাসী এবং অরণ্যচারী। এই সময়ে মানুষ পর্বতের গুহায় বসবাস করত এবং জীবজন্তুর চামড়া, গাছের বাকল বা ছাল জড়িয়ে লজ্জা নিবারণ করত। এই সময় প্রযুক্তি বা সংস্কৃতির অভাব মানুষের জীবনে না থাকলেও তাদের মৌলিক চাহিদা বা পার্থিব প্রয়োজন মেটানোর তাগিদে এই পেশা বা বৃত্তিকে তারা বেছে নিয়েছিল। এবার দেখো এর বৈশিষ্ট্য কী বলছে, এই বৃত্তিটি ছিল সম্পূর্ণরূপে জীবিকা সত্তাভিত্তিক, অর্থাৎ নিজের যে প্রয়োজন সেটাকে মেটানোই ছিল এর লক্ষ্য। দীর্ঘদিন ধরে প্রাচীন মানব সমাজে এই বৃত্তিটি কেবলমাত্র অবলম্বন হিসাবে স্থায়ী হয়েছিল। নিজেদের অবলম্বন হিসাবে কিন্তু এটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয়েছিল, অর্থাৎ তারা শুধুমাত্র নিজে বাঁচার জন্য এটাকে গ্রহণ করে রেখেছিল। 3 নাম্বার কি আছে বলছে যে পৃথিবীর আদিম কয়েকটি উপজাতিরা মানুষেরা আজও এই পেশার সঙ্গে যুক্ত। অর্থাৎ কিছু কিছু জায়গা যেমন তোমার নিরক্ষীয় অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, এই সমস্ত জায়গাতে এখনও পর্যন্ত কিছু কিছু আদিম উপজাতি আছে যারা এখনও পর্যন্ত এরকমভাবে জীবনযাপন করে। সে সম্পর্কে আমরা জানবো ধীরে ধীরে। এই সংগ্রহকারীরা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করত, অর্থাৎ এরা কিন্তু কখনো একবদ্ধ হয়ে সভ্যতার আলোতে আসতে পারেনি। আমরা যে ধরো 4টে সভ্যতার কথা জানি, যেমন তোমার মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, চীনা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সমস্ত সভ্যতার আলোকে কিন্তু এই আদিম উপজাতিরা আসতে পারেনি বলে কিন্তু তারা আজও তোমার ওই উপজাতি হিসাবে ওই অনুন্নত জীবনযাপনে কিন্তু করে থাকে। এবার দেখো সংগ্রহকারীরা পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করতো। তারপর দেখো ফলমূল এবং পশু শিকারের উদ্দেশ্যে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো, অর্থাৎ তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেনি। স্থায়ীভাবে মানুষ বসবাস শুরু করলো চাষবাস শেখার পরে, বুঝতে পেরেছো। এই পশুপালন এবং শিকার এবং সংগ্রহের পরবর্তী হচ্ছে তোমার চাষবাস। এই চাষবাস যখন করতে শুরু করলো তখনই তারা কিন্তু জমির ধারে নিজেদিকে বসবাস করতে শুরু করলো। এরপর দেখো কী আছে, শিকার এবং ফলমূল সংগ্রহকারীরা অল্প কয়েকজন মিলে ছোট ছোট পরিবার রূপে অবস্থান করত। শিকার এবং ফলমূল সংগ্রহকারীরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিত না, তাদের দলগুলি সম্মিলিতভাবে 2 থেকে 3 জন দলপতি নির্বাচন করত এবং তারাই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত কিন্তু নিত। তারপর দেখো শিকার এবং ফলমূল সংগ্রহকারীরা মূলত প্রকৃতি প্রদত্ত জিনিসই খাদ্য হিসেবে গ্রহণ করত, অর্থাৎ এই বৃত্তি ছিল সম্পূর্ণরূপে প্রকৃতি নির্ভর। এরপর কি আছে, তারা নিজেদের কাজের সুবিধার্থে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন করেছিল। আর 10 নম্বর কি, তারা তাদের এই পেশার ক্ষেত্রে হাড়ের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি যেমন তীর, ধনুক, বড়শি প্রভৃতি অস্ত্র ব্যবহার করতো। তাহলে দেখো সভ্যতার আদি লগ্নে তো ধরো তোমার ওই লোহা, কাঠ এই সমস্তগুলো কিন্তু মানে রূপ দেওয়া যেত না, তো কাঠকে দিত, কিন্তু ধরো লোহা বা আমরা বর্তমানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি মেটালে, সেগুলো তো তখন তৈরি হয়নি। তো তার জন্য কী ছিল, বিভিন্ন পশুর হাড়, অর্থাৎ যখন পশুগুলোকে মেরে তারা খেত বা পোড়া অবস্থাতে খেত, তারপরে তাদের হাড়টা যখন শক্ত সেইটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করতো। তো দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে
এখানে বুশম্যান এবং এস্কিমোদের ব্যবহৃত আদিম অস্ত্রশস্ত্র, তারা কিন্তু এরকমভাবে তারা অস্ত্রগুলো তৈরি করতো এবং তারা ব্যবহার করতো। তাহলে এই গেল তোমার বৈশিষ্ট্য এবং তোমার তাদের সংজ্ঞা। এবার দেখো শিকার এবং ফলমূল সংগ্রহকে বৃত্তি হিসাবে বেছে নেওয়ার কারণ কি? তাহলে তারা যে পেশা ফলমূল সংগ্রহকে বৃত্তি হিসাবে বেছে নিল, তার কারণ কি? প্রথম হচ্ছে তোমার প্রতিকূল পরিবেশ, প্রযুক্তির অভাব আর পরিকাঠামোর অভাব, এই তিনটেই হবে। তার কারণ দেখো সভ্যতার আগমন প্রতিকূল পরিবেশ, অর্থাৎ পৃথিবীর যে সকল অঞ্চলে প্রতিকূল জলবায়ু কারণে কৃষিকাজ, পশুপালন, শিল্প, বাণিজ্য প্রভৃতি গড়ে তোলা সম্ভব নয়, সেখানে মানুষ জীবন ধারণের জন্য এই বৃত্তি বেছে নিয়েছে। তাই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই ধরনের জীবিকা নির্বাহকারী জনগোষ্ঠী দেখা যায়, মানে এখনও দেখা যায়, বুঝতে পেরেছো তো? আদিমকালে যা ছিল এখনও কিন্তু দেখা যায়। তারপর দেখো বিজ্ঞান প্রযুক্তির অভাব, বলছে একই জলবায়ু অঞ্চলে মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তিতে সম্বোধিত হলে তাদের জীবনযাত্রা এবং পেশার ধরন ভিন্ন হয়, কিন্তু শিকার এবং ফলমূলকালী সংগ্রহকারীরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে মোটেই উন্নত না হয় তারা এই বৃত্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। আর দেখো পরিকাঠামোর অভাব, বলছে বিজ্ঞান এবং প্রযুক্তি সংস্কৃতিতে অনেক পিছিয়ে থাকা মানুষরা তাদের জীবনে সেইভাবে চাহিদা বৃদ্ধি করতে না পারায় বাজার সৃষ্টি করতে পারে না। অর্থাৎ আমাদের যে বাজার আছে সেখানে কি হয়, একজনের সঙ্গে আরেকজনের বিনিময় হয়, কিন্তু সেটা তারা যখন সৃষ্টি করতে পারছে না তখন কিন্তু তাদের এটার অভাব থাকছে। উপরন্তু সেই সব অঞ্চলের পরিবহন ব্যবস্থা অনুন্নত হওয়ার জন্য তাদের কাছে অন্য কোনো বৃত্তি গ্রহণ করার কোনো বিকল্প থাকে না। পরিশেষে বলা যায় যে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের দরুন মানুষ এই বৃত্তি গ্রহণ করতে বাধ্য হলেও অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অনগ্রসরতার জন্য ওই সব অঞ্চলের মানুষ এই পেশাকে ধরে রাখতে কিন্তু বাধ্য হয়েছে। তাহলে এই হচ্ছে তাদের কারণ। ঠিক আছে, নেক্সট কি আছে, যে বিভিন্ন সময়ে পশু শিকার এবং পশু সংগ্রহের ধরনের ইতিহাস। দেখো এই যে পশু সংগ্রহের ধরনের যে ইতিহাসটা যে পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এই ছকটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে যে কীভাবে একটা যুগ থেকে আরেকটা যুগে মানুষ এটার পরিবর্তন করলো। তাহলে প্রথম যেটা দেখো এখানে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূতাত্ত্বিক সময়কাল, একটা হচ্ছে মানব গোষ্ঠী অর্থাৎ মানুষের বিবর্তন। মানুষ কিন্তু সোজাসুজি এই বর্তমান রূপে আসেনি, ধীরে ধীরে তারা মানব থেকে মানুষে পরিণত হয়েছে। আবাসস্থল অর্থাৎ তোমার কোন কোন তারা কি কোন জায়গাতে, অর্থাৎ এখানে পৃথিবীর বন্টনটা এখানে দেওয়া হয়েছে এবং তাদের বৈশিষ্ট্য। তাহলে প্রথম দেখো প্লাইস্টোসিনিন যুগ, যেটা প্রায় 2.3 থেকে 1.5 লক্ষ বছর আগে এই মানব সভ্যতাটা ছিল। মানব গোষ্ঠীর এই সময়টা ছিল প্লাইস্টোসিনিন। আর মানব গোষ্ঠী কী ছিল? হোমো হ্যাবিলিস। ঠিক আছে, আমাদের বর্তমানটার নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, বুঝতে পেরেছো? অর্থাৎ পরিবর্তন হতে হতে এই জায়গাতে এসেছে। তো এই হোমো হ্যাবিলিস যেটা আছে এটা বানর আর মানুষের মাঝামাঝি ছিল। বানররা ধরো যেমন হামাগুড়ি দিয়ে চলে, হ্যাঁ, আবার মাঝে মাঝে হয়তো তারা দাঁড়াতেও পারে, ঠিক ওইরকম প্রজাতির মতো ছিল যে মানব গোষ্ঠী, সেটা হচ্ছে হোমো হ্যাবিলিস। এদের আবাসস্থল কোথায় ছিল? এটা ছিল তোমার কুনুফোড়া, পূর্ব কেনিয়া এবং গুলতুভাই। ঠিক আছে, এই সমস্ত অঞ্চলগুলোতে ছিল। বৈশিষ্ট্য কি? বলছে দলবদ্ধভাবে পাথরের হাতিয়ার ব্যবহার করে পশু শিকার করা হতো এবং পশুর মাংস খেয়ে হাড় এবং চামড়া তারা ফেলে দিত। এরপর দেখো প্লাইস্টোসিন, তাহলে ফেলে দিত মানে কি বলতো? এই সময় কিন্তু মানুষ তখনও পর্যন্ত ওই নিজেদের লজ্জা নিবারণ করতে চাহিদাটা তখনও কিন্তু তাদের আসেনি, অর্থাৎ তারা চামড়া টামড়া হাড় এগুলো ফেলে দিত, তারা খেত, ফেলে দিত। তারপর দেখো প্লাইস্টোসিন কি হচ্ছে? প্রায় 1.9 লক্ষ বছর আগে। এই সময় মানব গোষ্ঠীটার নাম কি? হোমো ইরেকটাস। অর্থাৎ এই হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেকটাসটা একটু উন্নত হলো। এটা কোন কোন জায়গাতে দেখা গেল? ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা। দেখো এই যে আমাদের পৃথিবীর ম্যাপটা আছে, এই পৃথিবীর ম্যাপের মধ্যে এই যে এই জায়গাটা হচ্ছে ইউরোপ। ঠিক আছে, এইখানে হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা এবং তোমার এশিয়া, অর্থাৎ এশিয়া মহাদেশ, এটা সব থেকে বৃহত্তম এই যে মহাদেশ, এই এশিয়া মহাদেশ, এই তিনটে মহাদেশে প্লাইস্টোসিন যুগে কিন্তু হোমো ইরেকটাস তোমার প্রজাতিটা এলো। এইখানে বৈশিষ্ট্য কি? বলছে প্রথমে পাথরের হাতিয়ার দিয়ে পশু শিকার করে মাংস ভক্ষণের পর চামড়া ফেলে দিত এবং হাড় দিয়ে শিকারের অস্ত্র বানাতো। এটাই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এরপর দেখো মধ্য এবং শেষ প্লাইস্টোসিন, এটা 4.3 লক্ষ থেকে 40,000 বছর আগে। এখানে মানব গোষ্ঠীটার নাম হচ্ছে তোমার নিয়েন্ডারথাল মানুষ। হ্যাঁ, এটা কোথায়? আবাসস্থল হচ্ছে আফ্রিকা এবং পশ্চিম ইউরোপ। অর্থাৎ এই যে দেখো এই জায়গাটাতে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং এটা ইউরোপ মহাদেশের পশ্চিম অংশ। এই যে এই জায়গাতে তারা কিন্তু তোমার বসবাস করতো, এই শ্রেণীর মানুষগুলো। এদের বৈশিষ্ট্য কী ছিল? যে পশুর হাড় দিয়ে তৈরি অস্ত্র দ্বারা শিকার করত এবং চুনাপাথরের গুহায় বসবাসকারী মানুষ পশুর চামড়া শারীরিক সুরক্ষায় ব্যবহার করতো। তাহলে দেখো এরপরে কি হলো? মানুষ কিন্তু একটু উন্নত হলো এবং তারা নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের লজ্জা সম্ভ্রমের জন্য পশুর চামড়াটাকে কিন্তু তারা ব্যবহার করতে শুরু করলো। এবার দেখো হলোসিন যুগ, যেটা 40,000 বছর আগে থেকে বর্তমানকাল পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানকাল। এই সময়ে কি হচ্ছে? এই সময় মানুষ যার নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এটা হচ্ছে আমাদের বর্তমান আমরা যে প্রজাতি, এটা হচ্ছে হোমো সেপিয়েন্স। আবাসস্থল পুরো পৃথিবী, অর্থাৎ তারা কিন্তু উন্নত হতে হতে পুরো পৃথিবীকে কিন্তু তারা গ্রাস করলো। এর বৈশিষ্ট্য কি?
কি আধুনিক অস্ত্র দ্বারা কিছু উপজাতি পশু শিকার করে থাকে। তাহলে এই হলো তোমার এই তোমার পশু শিকার এবং সংগ্রহের ধরনের ইতিহাস। এবার দেখো ভূতাত্ত্বিক সময়কাল এবং খাদ্য সংগ্রহ। তারা খাদ্য সংগ্রহ কী হলো, যে মায়োসিন যুগ, যেটা তোমার আজ থেকে 1,30,00,000 বছর পূর্বে ছিল। মানব গোষ্ঠী ছিল তোমার রামা পিথিক্স, অবস্থান ছিল পূর্ব আফ্রিকা, কেনিয়া এবং ভারত। এর খাদ্য সংগ্রহের ধরন কী ছিল, ফলমূল, বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং বনজ উপজাত দ্রব্য তারা সংগ্রহ করত। প্লায়োস্টোসিন, যেটা আজ থেকে 50 লক্ষ বছর আগে, এটার মানব জাতি ছিল তোমার অস্ট্রালোপিথিকাস। এর অবস্থান ছিল পূর্ব এবং দক্ষিণ আফ্রিকা। ফলমূল, এদের খাদ্য সংগ্রহের ধরন ফলমূল, বনজ দ্রব্য সংগ্রহের পাশাপাশি লাল পিঁপড়ে, ডিম, বোলতা, মৌমাছি প্রভৃতি তারা কিন্তু সংগ্রহ করত। এবার দেখো শিকার এবং সংগ্রহের ব্যবহৃত হাতিয়ারগুলো কীভাবে তারা পরিবর্তন করলো। প্রথমে 2.5 থেকে 1.2 লক্ষ বছর পূর্বে যখন মানব গোষ্ঠী হোমো হ্যাবিলিস, তখন অস্ত্রের ধরন ছিল তোমার ওল্ড ওয়ান। এখানে অস্ত্রের উদাহরণ কি, ক্লিভার, টুকরো, ভোঁতা, পাথর প্রভৃতি। 3 থেকে 1.5 লক্ষ বছর পূর্বে আর্কেইন হিউম্যান মানব গোষ্ঠী যখন ছিল, তখন অস্ত্র ছিল অ্যাবিভিলিয়ন। এখানে অস্ত্রের উদাহরণ কি, পাথরের তৈরি তীক্ষ্ণ অস্ত্রসমূহ ও হাত কুঠার তারা ব্যবহার করত। 4 লক্ষ বছর পূর্বে হোমো হেইডেড বার্গেন্স, এর অস্ত্রের ধরন হচ্ছে ব্ল্যাকটোনিয়ান, এর তীক্ষ্ণ ছুরি তারা ব্যবহার করত। এবার 10 লক্ষ বছর পূর্বে এখানে মানব গোষ্ঠী হচ্ছে তোমার হোমো ইরেক্টাস, এখানে অস্ত্রের ধরন ছিল প্যালিওলিথো, এখানে বর্ষা, হারপুন প্রভৃতি কিন্তু এরা ব্যবহার করত। তাহলে এই হচ্ছে তোমার এদের বিবর্তনের ইতিহাস। এরপরে নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আদিম মানুষের শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে কীভাবে বিবর্তন হলো তা লেখো। তাহলে দেখো কীভাবে তারা স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো, সেটা তোমার এখানে তোমার মানে আমাদের বর্ণনা করতে হবে। অর্থাৎ আদিমকালে তারা কি করতো, তারা বিভিন্ন জায়গায় তোমার শিকার করে ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু তারা স্থায়ীভাবে কীভাবে বসবাস করতে শুরু করলো সেটা সম্পর্কে ইতিহাস আমাদেরকে বলতে হচ্ছে। তো প্রথমে কী আছে দেখো, বলছে সঠিক সময় জানা না গেলেও অনুমান করা হয় যে নব্যপ্রস্তর যুগে ধীরে ধীরে কৃষির উদ্ভব ঘটে। হ্যাঁ, ফলে শিকার এবং খাদ্য সংগ্রহের ধারণা ক্রমশ বদলে যেতে থাকে এবং মানুষ স্থায়ীভাবে বসবাসকারীতে রূপান্তরিত হয়। যে সকল ক্ষেত্রে এই পরিবর্তন আসে তা হলো কি, প্রথমে হচ্ছে দেখো কৃষি উৎপাদন। তাহলে আমি প্রথমে বললাম যে কৃষি হওয়ার পর থেকে কিন্তু মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। তাহলে কৃষি উৎপাদন বলছে নব্যপ্রস্তর যুগে মানুষের খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। এই সময় কৃষিকাজের কৌশল আয়ত্ত করার ফলে মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করতে শেখে, ফলে শিকারের উপর মানুষের নির্ভরতা ক্রমশ হ্রাস পেতে থাকে। খাদ্য শস্যের দানা, ফলের বীজ মাটিতে পড়লে যে চারা জন্মায় এবং এই রকম খাদ্য এবং ফল লাভ থেকে কৃষির সূচনা হয় বলে পণ্ডিতদের অনুমান। এবার দেখো পশুপালনটা কি বলছে, মধ্যপ্রস্তর যুগে মানুষ পশুপালন শুরু করলেও নব্যপ্রস্তর যুগে তা ব্যাপকতা লাভ করে। এ যুগে কুকুর ছাড়া গরু, মোষ, ছাগল, ভেড়া, মুরগি, শূকর, উট, গাধা, হরিণ, ঘোড়া ইত্যাদি গৃহপালিত পশুতে পরিণত হয়। দুধ, মাংস, পশম, চামড়া সংগ্রহ, চাষের গাছ, পণ্য পরিবহন, যানবাহনের কাজে এই সকল পশুদের ব্যবহার করা হতো। নারীদের ভূমিকা কি, চীনের ঝাওকাও তিয়ান পাহাড়ের গুহায় একই সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের পুরুষ নারী শিশুর দেহাবশেষ পাওয়া গিয়েছে, যা শিকারী মানুষের পারিবারিক জীবনের প্রমাণ দেয়। ভারতেও এর বেশ কয়েকটি নিদর্শন পাওয়া গেছে। একদিকে পশু শিকারে পুরুষেরা যেমন প্রধান ভূমিকা নিয়েছিল, অন্যদিকে বন জঙ্গল থেকে ফলমূল, শাকসবজি, মাছ, পাহাড়ি পাখির ডিম সংগ্রহ করায় নারীরা কিন্তু ভূমিকা নেয়। খাদ্য সংরক্ষণ করে রাখার জন্য মৃৎপাত্র তৈরি করতো তারা। অনেক পণ্ডিত মনে কৃষিকাজের সূচনাতেও কিন্তু নারীদের ভূমিকা অনস্বীকার্য। এবার দেখো স্থায়ীভাবে বসতি স্থাপন ধীরে ধীরে কৃষিকাজে অভ্যস্ত মানুষ ভ্রাম্যমান জীবন ছেড়ে ক্রমশ এক জায়গায় স্থির হয় এবং স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। প্রথম পর্যায়ে তোমার পাথর, মাটি, বাঁশ, পশুর চামড়া, হাড় ইত্যাদি দিয়ে আদিম মানুষ তাদের বসতি নির্মাণ করে। পরবর্তী সময়ে তোমার অগ্রগতির সঙ্গে সঙ্গে রোদে শুকানো ইট দিয়ে ঘর, তাদের তৈরি করা বাসগৃহগুলি ছিল 3 ধরনের। একটা হচ্ছে স্থল বসতি, যেটা মাটির উপরে কৃষি জমির ধারে তো করা হতো। হ্রদ বসতি, যেটা হ্রদের পার্শ্ববর্তী স্থানে গড়ে উঠতো। আর গুহা বসতি প্রাচীন গুহাগুলি এইভাবে নব্যপ্রস্তর যুগে মানুষের যাযাবর জীবন ছেড়ে স্থায়ীভাবে তোমার বসতি নির্মাণের দিকে এগোতে থাকে। ফলে বসতি সংখ্যা বেড়ে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে ছোট ছোট গ্রাম। এবং এই যুগের মানুষ শেষের দিকে রোদের শুকনো ইট দিয়েও বাড়ি তৈরি করতে শুরু করে। পরিশেষে বলা যায় যে কৃষির উদ্ভব এবং বিকাশের ফলে একদিকে যেমন মানুষ শিকারী এবং পশুপালক থেকে ক্রমশ খাদ্য উৎপাদকে পরিণত হয়েছে, অন্যদিকে মানব সমাজ এবং সংস্কৃতির ক্রমশ জটিল রূপ ধারণ করেছে। তাহলে এই গেল তোমার
ইতিহাস। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা বলছে যে আদিমকালে শিকার পশুপালন সংগ্রহের পদ্ধতি বর্ণনা করে পৃথিবীতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্নটা বলছে কি, বলছে আদিমকালের তোমার শিকার এবং ফলফুল সংগ্রহের পদ্ধতি বর্তমান পৃথিবীতে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ কোন কোন জায়গাতে ওই সমস্ত প্রজাতিগুলো যেগুলো আদিমকালে ছিল সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে, তারা কিন্তু সভ্যতার আলোতে কিন্তু আসেনি, সেইগুলো কিন্তু তোমার এখানে বলতে বলেছে। তো দেখো এখানে তোমার সাধারণত দুটো অঞ্চলে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে তোমার হিমমণ্ডল, হ্যাঁ, আর একটা হচ্ছে উষ্ণমণ্ডল। যে দুটো অঞ্চল হচ্ছে প্রতিকূল, মানুষের বসবাসের পক্ষে প্রতিকূল, যার জন্য কিন্তু এই দুটো অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করছে অত্যধিক ঠান্ডা আর অত্যধিক গরমে সেখানে কিন্তু এই ধরনের প্রজাতিটা বাস করছে। হিমমণ্ডলের অন্তর্গত কি তুন্দ্রা এবং তৈগা, আর অন্যদিকে তোমার উষ্ণমণ্ডলের অন্তর্গত হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, সাভানা তৃণভূমি এবং বদ্বীপ অঞ্চল সমূহ। এই দুটো অঞ্চলেই তোমার এই সম্প্রদায়রা কিন্তু এখনও বসবাস করছে। এবার দেখো হিমমণ্ডলের তৈগা এবং তুন্দ্রা অঞ্চল যেটা আছে সেখানে অবস্থান কোথায় কোথায় আছে। হিমমণ্ডলের তৈগা এবং তুন্দ্রা, দেখো তৈগা এবং তুন্দ্রা যেটা বলছে না হিমমণ্ডল, এখানে হচ্ছে তোমার এই যে হিমমণ্ডল, দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে তোমার এই জায়গাতে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর এই উত্তর যে মেরু অঞ্চল যেটা দেখতে পাচ্ছ না এই জায়গা, এটা হচ্ছে হিমমণ্ডল, ঠিক আছে। হিমমণ্ডলের একেবারে উপরে যেটা আছে একবার মেরু যেটা, সেটা হচ্ছে তোমার তোমার ওই তুন্দ্রা, ঠিক আছে, তুন্দ্রা, আর তার নিচে আছে তোমার তৈগা। তৈগা কথাটির অপর নাম হচ্ছে তোমার তোমার ওই সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত জায়গাতে তোমার ওই তৈগা আছে, তৈগাটা হচ্ছে একটা রাশিয়ান শব্দ, এই দেখো এই দেশটা হচ্ছে রাশিয়া, এই রাশিয়ান শব্দ, এবং এই সরলবর্গীয় বৃক্ষ পাইন ফার এই সমস্ত যে জঙ্গলটাকে কিন্তু তারা তৈগা বলে। তো যার জন্য তৈগা এবং তুন্দ্রা এই দুটো জলবায়ু অঞ্চল মেরু অঞ্চলের দিকে কিন্তু অবস্থিত, আর নিরক্ষীয় অঞ্চল এইটা। তাহলে আদিম বসতি যেটা বসবাস করছে সেটা এক তোমার এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে এরকম জায়গাতে, এখানে যে তোমার ওই অ্যামাজন যে গভীর অরণ্য আছে এই সমস্ত জায়গাতে, আর তোমার এইখানে যে তোমার একবারে তৈগা এবং তুন্দ্রা অঞ্চল অত্যধিক শীতল অঞ্চলে কিন্তু এই অধিবাসীরা বসবাস করছে। তাহলে এবার দেখো প্রথমে হিমমণ্ডলের তৈগা তুন্দ্রা অঞ্চলের অবস্থান কি বলছে, উত্তর আমেরিকার সুমেরু আর্কটিক উপকূল থেকে গ্রিনল্যান্ডের পূর্ব উপকূল হয়ে পূর্ব সাইবেরিয়া পর্যন্ত, ঠিক আছে। তাহলে এইটা দেখো এই যে তোমার এইটা হচ্ছে গ্রিনল্যান্ড, এই যে সব থেকে বিশ্বের সব থেকে বড় দ্বীপ হচ্ছে এই যে গ্রিনল্যান্ড, বলছে এইখান থেকে একদম এই যে উপরের যে অংশটুকু আছে এই অংশটুকু পর্যন্ত গোটাটাই বলছে তোমার ওই তোমার ওই তুন্দ্রা। আর তৈগা বলছে দক্ষিণ আমেরিকার চিলির দক্ষিণাংশ, দক্ষিণ আমেরিকার তোমার চিলির দক্ষিণাংশ এইদিকে তোমার ওই তৈগা, মানে তুন্দ্রার নিচে আছে তৈগা, বুঝতে পারছো। এবার গড়ে ওঠার কারণ কি বলছে, সারা বছর জলবায়ু অত্যন্ত শীতল হওয়ায় এখানকার অধিকাংশ ভূমি প্রায় সারা বছর বরফাবৃত থাকে বলে এখানকার প্রধান জীবিকা হলো শিকার এবং ফলমূল সংগ্রহ। মানব গোষ্ঠীর কী কী নাম আছে দেখো, এগুলো কিন্তু অনেক সময় তোমাদের শর্ট প্রশ্ন অবশ্যই আসবে যে এখানে এই প্রজাতি বসবাস করে। দেখো আর্কটিক উপকূল, পূর্ব গ্রিনল্যান্ড উপকূল এবং পূর্ব সাইবেরিয়া অঞ্চল, তাহলে এই তিনটে অঞ্চল। দেখো এখানে হচ্ছে তোমার আর্কটিক উপকূল, এটা হচ্ছে তোমার পূর্ব গ্রিনল্যান্ড উপকূল, আর তোমার পূর্ব সাইবেরিয়া মানে এইটা হচ্ছে তোমার সাইবেরিয়া জলবায়ু অঞ্চল, এর পূর্ব দিকে, অর্থাৎ এই দিকটাতে তোমার কি বলছে অঞ্চলে এস্কিমো, হ্যাঁ, এবং তুন্দ্রা এবং তৈগা অঞ্চলে উকাঘির বসতি কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে শিকারী মানব গোষ্ঠী হিসাবে এস্কিমোরাই কিন্তু বিখ্যাত, অর্থাৎ এস্কিমোটা সম্পর্কে তোমাদের একটু ভালো করে জানতে হবে। তারা বলগা হরিণ, সিল মাছ, সিন্ধু ঘোটক প্রভৃতি প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং মাংসের জন্য ভালুক, শিয়াল, খরগোশ প্রভৃতি শিকার করে। তারা পশুর লোমের পোশাক, পশুর হাড়, চর্বি, চামড়া ও ব্যবহার করে থাকে। তারা সিল মাছের চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়। তাহলে দেখো আমরা তো তেল ব্যবহার করি, তারা কিন্তু পশুর চর্বি দিয়ে ব্যবহার করে এবং চামড়া দিয়ে গ্রীষ্মকালে তাঁবু তোমার টিউপিক বানিয়ে থাকে। বর্তমানে এস্কিমোদের এই শিকার এবং সংগ্রহ বৃত্তি আর জীবিকা সত্তা ভিত্তিক নেই। স্থানে স্থানে সালম চর্ম ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠেছে। এখান থেকে এস্কিমোরা পশুর লোম, চামড়া প্রভৃতি রাশিয়া, চীন, ইউরোপের দেশগুলিতে পাঠায় এবং তারা বিনিময়ে তারা চা, কফি, তামাক এবং শিকারের জন্য প্রয়োজনীয় বারুদ পেয়ে থাকে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের ন্যায় দক্ষিণ আমেরিকার অধিবাসীরাও লোমযুক্ত পশু শিকার করে বিক্রি করে, এটাই তাদের প্রধান জীবিকা। তাহলে দেখো আমাদের যে হিমমণ্ডল সম্পর্কে যেটা জানা যাচ্ছে, এই হিমমণ্ডলের এই যে এস্কিমো সম্পর্কে কিন্তু তোমাদের একটু জানতে হবে, যেটা এখানে বলা হলো। তাহলে উপজাতি অনেকগুলোই আছে, কিন্তু এস্কিমোটা সম্পর্কে যেটা আমরা জানলাম, তাদের ঘরকে বলা হয় টিউপিক এবং তাদের ব্যবসা বাণিজ্য। আর এখানে দেখো এটা এস্কিমোদের চিত্র, এরকম প্রকৃতির, তারা কিন্তু ওই ঠান্ডার জন্য এই গুহার মধ্যে এরকমভাবে তারা বসবাস করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ওই
আমাদের উষ্ণ অঞ্চলের অন্তর্গত বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা সাভানা তৃণভূমি অঞ্চল। তাহলে দেখো সাভানা তৃণভূমি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার ক্রান্তীয় তৃণভূমি আর একটা হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ তৃণভূমি। বুঝতে পারছো, আমি তৃণভূমির ধারণটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো নাতিশীতোষ্ণ তৃণভূমি যেটা আছে সেটা হচ্ছে উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ট এবং অস্ট্রেলিয়ার ডাউনস, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। তো এই চারটে তৃণভূমি দেখো, এই জায়গাতে আছে প্রেইরি তৃণভূমি, উত্তর আমেরিকার এটা হচ্ছে প্রেইরি, এটা দক্ষিণ আমেরিকার পম্পাস, দেখো এই জায়গাতে আছে তোমার পম্পাস তৃণভূমি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকাতে দেখো ভেল্ট তৃণভূমি এখানে আছে, আর অস্ট্রেলিয়াতে ডাউন্স তৃণভূমি। এই চারটে তৃণভূমির নাম তোমরা মনে রাখো, এই চারটে তৃণভূমি হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। উত্তর আমেরিকার প্রেইরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ট এবং অস্ট্রেলিয়ার ডাউন্স, ঠিক আছে। এই চারটে হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ তৃণভূমি। আর ক্রান্তীয় তৃণভূমি যেটা তোমার সাভানা নামে পরিচিত, দেখো এখানে দেখো লেখা আছে যে তোমার ক্রান্তীয় তৃণভূমি যেটা সেটা বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড যেটা সেটা হচ্ছে তোমার সাভানা, ঠিক আছে। সাভানাটাকে বলছে তোমার ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল গ্রাসল্যান্ড। আর নাতিশীতোষ্ণ তৃণভূমি হচ্ছে তোমার প্রেইরি, পম্পাস, ভেল্ট এবং ডাউন্স। তাহলে দেখো আমি তোমাদের বলে রাখি, এই যে প্রেইরি, পম্পাস, ভেল্ট এবং ডাউন্স, এই যে তোমার চারটে তৃণভূমি আছে, এই চারটে তৃণভূমির উপরের দিকে অর্থাৎ দক্ষিণ গোলার্ধের উপরের দিকে নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণের মধ্যে তোমার অবস্থান করছে তোমার ওই সাভানা তৃণভূমি। অর্থাৎ সব থেকে বেশি তাপমাত্রা নিরক্ষরেখা বরাবর 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশ উত্তর এবং দক্ষিণের মধ্যে অবস্থান করছে তোমার সাভানা তৃণভূমি। আর তারপরে মানে তোমার নাতিশীতোষ্ণ অঞ্চলে 20 ডিগ্রির পর উত্তর এবং দক্ষিণ 20 ডিগ্রির পরে অবস্থান করছে তোমার প্রেইরি, পম্পাস, ভেল্ট এবং ডাউন্স। আর আমি তোমাদের আরেকটা বলে রাখি, সেটা কি, দেখো উত্তর গোলার্ধে শুধুমাত্র একটা তৃণভূমি দেখা যাচ্ছে যেটা উত্তর আমেরিকাতে প্রেইরি, ঠিক আছে। তার নিচে অবস্থান করছে তোমার এইরকম জায়গাতে অবস্থান করছে তোমার ওই সাভানা তৃণভূমি। এই জায়গাতে আফ্রিকাতে এরকম জায়গাতে এবং এরকম জায়গাতে অবস্থান করছে। আর দক্ষিণ গোলার্ধে কী হচ্ছে, এরকম জায়গাতে প্রেইরি, এখানে আছে তোমার পম্পাস, এখানে ভেল্ট এবং ডাউন্স, তার ঠিক উপরে এরকম জায়গাতে অবস্থান করছে তোমার ওই আমাদের সাভানা তৃণভূমি। বুঝতে পারছো? তাহলে ক্রান্তীয় অঞ্চলের যে তোমার তৃণভূমি আছে সেটা একটা নামেই পরিচিত, সেটা হচ্ছে তোমার সাভানা। আর নাতিশীতোষ্ণ যে অঞ্চলের যে তৃণভূমি সেটা কিন্তু চার নামে পরিচিত, প্রেইরি, পম্পাস, ভেল্ট এবং ডাউন্স। বাস, এটা গেল তোমার ধারণা। এবারে আমরা তোমার বসতিগুলো সম্পর্কে জানবো। বলছে দেখো দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, এই দেখো এইখানে আছে তোমার কালাহারি মরুভূমি, এই দেখো এই যে এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর এখানে লাল রঙের যেটা আছে এটা হচ্ছে তোমার কালাহারি ডেজার্ট। তো দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, তারপরে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকা, দেখো এটা হচ্ছে অ্যামাজন, এই যে নদীটা আছে এটা হচ্ছে তোমার অ্যামাজন, আমাদের যে ব্লু রং যে দেওয়া হয়েছে দেখো অ্যামাজন, এবং এটা হচ্ছে তোমার অ্যামাজনের জঙ্গল, এটা পুরোটাই, ঠিক আছে। এই অ্যামাজন নদী অববাহিকা বরাবর কিন্তু তোমার অ্যামাজন জঙ্গলটা কিন্তু অবস্থিত, অ্যামাজন ফরেস্ট রিজিয়ন। এই হলো তোমার দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকা, পূর্ব এবং মধ্য মালয়, বর্ণীয় দ্বীপ, আন্দামান দ্বীপ এবং সমুদ্র উপকূলের প্রভৃতি স্থান, অর্থাৎ দ্বীপময় স্থান। এই যে তোমার আন্দামান নিকোবরে যে তোমার ভারতের যে দ্বীপগুলো যেরকম জায়গাতে আছে এইসব দ্বীপময় অবস্থান। এর গড়ে ওঠার কারণ কি, বলছে প্রতিকূল জলবায়ু অর্থাৎ সারা বছর অধিক উষ্ণতা এবং প্রবল বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলগুলিতে গভীর এবং ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে, ফলে এখানে কৃষি এবং শিল্প স্থাপন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই এই অঞ্চলের অধিবাসীরা শিকার এবং ফলমূল সংগ্রহের মাধ্যমে তাদের মৌলিক চাহিদা কিন্তু পূরণ করে। এবার মানব গোষ্ঠী কী কী আছে, বলছে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, দেখো এখানে কিন্তু মানব গোষ্ঠীটা বেশি। হ্যাঁ, তোমাদের যেখানে ওই ক্রান্তীয় অঞ্চল বরাবর একটাই ছিল, সেটা তুন্দ্রা এবং তৈগা অঞ্চল বরাবর যেমন একটাই ছিল তোমার এস্কিমো, এখানে কিন্তু তোমার তৃণভূমি অঞ্চলগুলিতে বা তোমার ক্রান্তীয় বৃষ্টি অরণ্যতে কিন্তু কতগুলো বেশি সম্পর্কে তোমাদের জানতে হবে। যে দক্ষিণ আমেরিকার কালাহারি মরুভূমির বুশম্যান, ঠিক আছে, বুশম্যান মানব গোষ্ঠীর প্রধান জীবিকা হলো পশু শিকার এবং ফলমূল সংগ্রহ করা। তাদের মহিলা এবং বাচ্চারা মূলত কোকড় এবং ফলমূল সংগ্রহ করে এবং পুরুষেরা পশু শিকার করে। তাদের খাদ্য হলো তোমার পোকামাকড়, জীবজন্তু এবং উকুন, ঠিক আছে, অর্থাৎ মাথাতে যে উকুন হয় সেই উকুনটা কিন্তু তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। এবার দেখো আমাজন নদী অববাহিকা, অর্থাৎ এই জায়গাতে দক্ষিণ আমেরিকার যে আমাজন নদী অববাহিকা, এখানকার যে অধিবাসীরা আছে সেগুলো হচ্ছে তোমার নাম্বিওয়ারা, ম্যাকিলোন, সিরিয়ানা, সিপিবো, জিভারো উপজাতিরা। দেখো এগুলো এতগুলো উপজাতি কিন্তু তোমার অধিবাসীরা মূলত ফলমূল সংগ্রহ এবং শিকারের উদ্দেশ্যে যাযাবরের মতো বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়ায়। আর বি হচ্ছে তোমার সেরিঙ্গুইরেস উপজাতির অধিবাসীরা বন্য রবার সংগ্রহ করে জীবনযাপন করে। তাহলে রবার দেখো এটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে, রবার অত্যধিক বৃষ্টিপাত, অত্যধিক তাপমাত্রা অঞ্চলে, তো এরা কিন্তু এই রবার সংগ্রহ করে জীবন ধারণ করে। এবার দেখো মুরা এবং গুয়াত উপজাতির লোকেরা
জীবন ধারণের জন্য জীবিকা হিসাবে মাছ, কুমির, অন্যান্য জলচর প্রাণী কিন্তু তারা শিকার করে। আর দেখো পূর্ব মালয়ের ইবান দাসুন উপজাতিরা মূলত ফলমূল, মধু, জ্বালানি, কাঠ সংগ্রহ করে। মধ্য মালয়ের ঘন জঙ্গলে বসবাসকারী উপজাতি হলো তোমার সেমাঙ্গ। তারা শিকারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় বলে তাদেরকে কোনো স্থায়ী বাসস্থান নেই। আবার মধ্য মালয়ের নিম্নভূমিতে বসবাসকারী উপজাতি হচ্ছে তোমার সাকাই। তারা খাদ্যের জন্য মূলত ফলমূল, তো লতা পাতা সংগ্রহ করে তাদের স্থায়ী জীবন যাপন করে। এবার দেখো কঙ্গো নদী অববাহিকা অঞ্চল, দেখো কঙ্গো নদী এটা তোমার দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে তোমার কঙ্গো নদী, এটা হচ্ছে তোমার আফ্রিকা। আর এই যে দেখো তোমার উপরের এই যে তোমার যে অংশটা আছে তোমার এই যে এই রকম, এটা হচ্ছে তোমার কঙ্গো নদী অববাহিকা, দক্ষিণ আফ্রিকা। তো কঙ্গো নদী অববাহিকার গভীর জঙ্গলের অধিবাসীরা পিগমি নামে পরিচিত। তাহলে দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পিগমি। তারা একদিকে যেমন ফলমূল সংগ্রহ করে তেমনই আবার পশু পাখি শিকারও করে থাকে। তাদের প্রধান খাদ্য হলো বনের পশু পাখি, পোকামাকড়, বানর, শূকর প্রভৃতি। বর্ণীয় দ্বীপের পুনান উপজাতির লোকেরা ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে। আবার তাদের দ্বীপপুঞ্জের তোমার ওঙ্গে, ওজারো, সেন্টিলেনিস উপজাতির মানুষজনের প্রধান জীবিকা হলো ফলমূল সংগ্রহ, মৎস্য শিকার করা। এরা তীরধনুক, বড়শি, জাল দিয়ে মৎস্য আহরণ করে থাকে। তাহলে এই গেল তোমার মানব গোষ্ঠীর সম্পর্কে একটা ইতিহাস, ঠিক আছে। এরপর দেখো যেটা আছে উপজাতির কয়েকটি নাম আমাদের। এবার দেখো বর্তমানে পৃথিবীর খাদ্য সংগ্রহ এবং শিকারী উপজাতির কয়েকটি নাম। তাহলে দেখো খাদ্য সংগ্রহ মানে তোমার পশু শিকার এবং খাদ্য সংগ্রহ করছে যে সমস্ত উপজাতিগুলো, তাদের কয়েকটি নামের তালিকায় দেখো এখানে দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এখানে এটা হচ্ছে শুধুমাত্র পশু শিকার এবং খাদ্য সংগ্রহের উপজাতিদের তালিকা। এরপর আমাদেরকে তোমার ওই যে কি বলে পশুচারণ যেটা, তাদের তালিকাটা কিন্তু অন্য। এটা শুধুমাত্র তোমার ওই খাদ্য সংগ্রহ এবং শিকারীদের তালিকা এবং সব থেকে আদিমেরা। এরপরে দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পশুপালন কাকে বলে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ফলমূল সংগ্রহ সম্পর্কে জানলাম, এবার আমাদেরকে তোমার পশুপালন সম্পর্কে জানতে হবে। তাহলে পশুপালন কাকে বলে, এদের বৈশিষ্ট্য কী। তাহলে পশুপালন মানে কি, পশুপালন হচ্ছে ওয়ান টাইপ অফ কৃষি। তো যখন পশুর জন্ম এবং বৃদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ যখন তোমার তার চাহিদা পূরণ করছে, তখন সেটিকে তোমার তখন সেই জিনিসটাকে আমরা পশুপালন বলতে পারি। তাহলে পশুপালন কোনটাকে বলছে, দেখো সংজ্ঞা বলছে যে মানুষের বিভিন্ন প্রয়োজন যেমন খাদ্য, বস্ত্র, পরিবহন ইত্যাদি গৃহপালিত প্রাণীগুলির প্রজনন, ব্যবহার এবং অন্তঃ সম্পর্কিত ব্যবস্থা গ্রহণকে পশুপালন কিন্তু বলা হয়। বিখ্যাত অর্থনীতিবিদ জিমারম্যানের মতে পশুপালন কৃষিকাজের অন্তর্ভুক্ত। অর্থনৈতিক কার্যাবলীর প্রথম স্তরের মধ্যে পশুপালনকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়। পশুপালনের উদ্দেশ্যগুলি কী কী আছে দেখো, বলছে দুগ্ধজাত দ্রব্য, মাংসের চাহিদা পূরণ করা, পরবর্তীকালে চামড়া, পশম, শিং, খুর, হাড় প্রভৃতির প্রয়োজনীয় পশুপালন করা। আর 3 নম্বর হচ্ছে যাত্রী এবং পণ্য পরিবহনের জন্য কিন্তু পশুপালন করতে শুরু করে। আমাদের যখন অতীতে কী হতো, চাষ করা হতো গরুর মাধ্যমে, লাঙ্গল দিয়ে, এবং তোমার গরুর গাড়ি দিয়ে কিন্তু তোমার ওই কৃষিজাত দ্রব্যগুলোও নিয়ে আসা হতো। এখনও পর্যন্ত অনেক গ্রামে কিন্তু এটা হয়ে থাকে। তো সেটাই হচ্ছে তোমার অতীত ইতিহাস। এরপর দেখো এই পশুপালনের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য হলো, নেক্সট আমাদের যেটা আছে পশুপালনের বিবর্তনের ইতিহাস। অর্থাৎ তোমার আমাদের যে পশুপালন যেটা তোমার হয়েছে, এটার বিবর্তন কিভাবে হলো, অর্থাৎ এটাও কিন্তু একবারে আসেনি। এর যে বিবর্তনের ইতিহাস সেটা দেখো, বলছে এই প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে মানুষের চাহিদা, যোগান, জীবিকা, আয়, বাণিজ্য প্রভৃতি বিষয়গুলির গভীর সম্পর্ক রয়েছে। মানব সভ্যতার প্রথম দিকে বন্যপ্রাণী পোষ মানানোর মধ্য দিয়ে এই পশুপালন নামক অর্থনৈতিক কার্যের শুরু হয়েছিল। তখন এই উৎপাদন ব্যবস্থার উদ্বৃত্ত বিশেষ না থাকায় এটি জীবিকা সত্তাভিত্তিক প্রকৃতির থাকলেও বর্তমানে পশুপালন ব্যবস্থা বাণিজ্যিক প্রকৃতির হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ বলা যায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের পশুপালন ব্যবস্থা বাণিজ্যিক প্রকৃতির। এরপর দেখো আছে কি পশুপালনের গুরুত্ব কি। তাহলে দেখো পশুপালনের অর্থনৈতিক গুরুত্ব হলো, প্রথমে হচ্ছে খাদ্য। বলছে খাদ্য সরবরাহে পশুপালনের গুরুত্ব অপরিসীম। দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্য, মাংস, পোলট্রিজাত দ্রব্য এগুলো কিন্তু আমরা পশুপালনের মাধ্যমে পেয়ে থাকি। এর পোশাক এবং পরিচ্ছদের কী কী সাহায্য করছে, বলছে মেষ, লামা, আলপাকা প্রভৃতি পশুর দেহ থেকে উৎপাদিত পশম দিয়ে শাল, চাদর, কম্বল, কার্পেট প্রভৃতি তৈরি করা হয়। গরু, মোষ, শূকর, ছাগল, মেষ, হরিণ প্রভৃতি পশুর চামড়া দিয়ে জুতো, শীতবস্ত্র, বেল্ট, সুইটকেস এবং বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য তোমার তৈরি করা হয়। পরিবহন, বলে প্রাচীনকাল থেকে পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন পশুর ব্যবহার দেখা যায়। যেমন মেরু অঞ্চলে উট, তুন্দ্রা অঞ্চলে স্লেজ, প্রেইরি কুকুর, বলগা হরিণ প্রভৃতি পরিবহনের মাধ্যমে ব্যবহার করা হয়। পশু শক্তির উৎস, বলছে গাড়ি টানা, লাঙ্গল দেওয়া, কুয়ো থেকে জল তোলা, শস্য পেশাই, জিনিসপত্র বহন প্রভৃতি বিভিন্ন কাজে পৃথিবীর বিভিন্ন
বিভিন্ন প্রান্তে গরু, মোষ, ঘোড়া, উট, গাধা, উট, হাতি, বলগা, হরিণ, চমড়ি গাই, কুকুর প্রভৃতি ব্যবহার করা যায়। কর্মসংস্থান রয়েছে পশুপালন ব্যবস্থা এবং তোমার পশুপালন নির্ভর আনুষঙ্গিক বিভিন্ন কাজকর্মে মানুষের প্রত্যক্ষ পরোক্ষ অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তারপর দেখো শিল্পের কাঁচামাল, যেমন বিভিন্ন প্রাণীর দুধ, মাংস, ডিম প্রভৃতি দ্রব্য খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন পশুর হাড়, রক্ত, চর্বি প্রভৃতি অংশ দিয়ে চিকিৎসাবিদ্যার বিভিন্ন উপকরণ এবং ওষুধ তৈরি করা হয়। 3 নম্বর হচ্ছে বিভিন্ন পশুর হাড়, চামড়া, লোম শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন পশুর লোম থেকে পশম শিল্প, পশুর চামড়া থেকে চামড়া শিল্প গড়ে ওঠে। পরিশেষে একথা নিশ্চিতভাবে বলা যায় যে কোনো দেশের জাতীয় অর্থনীতির পশুপালন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের পশুপালনের শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ভাগগুলি সম্পর্কে বর্ণনা। এই পশুপালনকে দেখো 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যাযাবরী পশুপালন, অর্থাৎ এটা সব থেকে আদিম, মিশ্র পশুপালন এবং বাণিজ্যিক পশুপালন। বাণিজ্যিক পশুপালনকে আবার তোমার দুগ্ধ প্রদায়ী, মাংস প্রদায়ী এবং পশম প্রদায়ী এই 3টে ভাগে ভাগ করছে। এবার যাযাবরী পশুপালন দেখো জীবিকা সত্তাভিত্তিক স্থানান্তরী অনুন্নত পশুপালনের পদ্ধতিকে যাযাবরী পশুপালন বলা হয়। এটা দেখো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। দেখো এই ছকটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো। যে তুন্দ্রা অঞ্চলে তোমার কোন কোন উপজাতি, এটা ল্যাপ, ফিন, সামোয়েদ উপজাতি। সাইবেরিয়া অঞ্চলে উকাকির উপজাতি। তারপরে মেক্সিকোতে তোমার নাভাজো উপজাতি। মধ্য এশিয়ায় কিরগিজ, সামোয়েদ, কাজাক এবং কুলমুক উপজাতি। দক্ষিণ পশ্চিম এশিয়ার সৌদি আরবের বেদুইন উপজাতি। তার দক্ষিণ আমেরিকার গৌচ উপজাতি এবং উত্তর আফ্রিকার সাভানায় তোমার মাসাই, কেনিয়ার কিকু উপজাতি। তাহলে এই গেল তোমার আঞ্চলিক বন্টন। এবার বৈশিষ্ট্য কী বলছে, এই পদ্ধতিতে অস্থায়ী প্রকৃতির এই ধরনের পশুপালন ব্যবস্থায় জলবায়ু তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব সুস্পষ্ট। এই জলবায়ুর ব্যবস্থায় মানুষ জমি অনুপাতের উপযুক্ত হয় না। এই পশুপালন ব্যবস্থায় পণ্য সামগ্রী উদ্বৃত্ত থাকে না। এই বৃত্তি পৃথিবীর অনেক অঞ্চলে ঋতু নির্ভর। ঠিক আছে, এই ব্যবস্থায় তোমার মানুষ মূলত পশুজাত দ্রব্যই উৎপাদন করে। এই পেশার সঙ্গে যুক্ত তোমার অধিবাসীরা একাধিক প্রকারের পশুপালন করে থাকে। হ্যাঁ, তাহলে এই ধরনের তোমার যেমন তোমার খাদ্য জন্য তোমার মহিষ, শূকর, বলগা, হরিণ, বিড়াল প্রভৃতি। তারপরে সহভোক্তা পশু, হ্যাঁ, ভারবাহী পশু যেমন ঘোড়া, গাধা প্রভৃতি। শ্রমদায়ী পশু যেমন গরু, মহিষ ইত্যাদি। এখানে দেখো, এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় এই যাযাবরী প্রকৃতির পশুপালন মানে করা হচ্ছে। এই যে এরকম জায়গাতে আফ্রিকা এবং আমাদের পশ্চিম এশিয়া এরকম জায়গা। তারপরে এই যে তোমার তুন্দ্রা, তৈগা অঞ্চল, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এই অঞ্চল। এবার দেখো মিশ্র পশুপালন কোনটাকে বলছে। যে সমস্ত পশুপালন ব্যবস্থায় কৃষিকাজ এবং পশুপালন একসঙ্গে করে এক অর্থনৈতিক সমন্বয় গড়ে তোলা হয় তাকে মিশ্র পশুপালন বলে। বন্টন কি, এটা ইউরেশিয়ার 40 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, ইউরেশিয়ার উত্তরের মধ্যে এই বৃত্তি লক্ষ্য করা যায়। এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলি হলো তোমার নেদারল্যান্ড, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, ইউক্রেন ইত্যাদি। আমেরিকা যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য রাজ্যগুলি হচ্ছে তোমার ইন্ডিয়ানা, তারপরে ইলিনয়, আইহোম, ওকালহোম, জর্জিয়া, টেনেসি, টেক্সাস, ওয়াশিংটন, অরিগন, ক্যালিফোর্নিয়া ইত্যাদি। এছাড়া আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অংশেও কিন্তু তোমার বৃত্তি লক্ষ্য করা যায়। দেখো এখানে এই যে ছবিটা আছে, এটা হচ্ছে তোমার ওই মিশ্র পশুপালনের ছবি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ওই মিশ্র প্রকৃতির পশুপালন লক্ষ্য করা যাচ্ছে। বৈশিষ্ট্য কি, এই বৃত্তি একাধারে জীবিকা সত্তা ভিত্তিক এবং বাণিজ্যিক। এই বৃত্তি প্রগাঢ় কৃষি ব্যবস্থার অন্তর্ভুক্ত। এই বৃত্তি সুপরিকল্পিতভাবে সম্পন্ন হওয়ার জন্য উন্নত পরিকল্পনা এবং দক্ষ বিচার ব্যবস্থার প্রয়োজন হয়। ঘন জনবসতি, শিল্পায়ন, নগরায়নযুক্ত অঞ্চলে মিশ্র পশুপালনের বৃত্তি গড়ে ওঠে। এই পদ্ধতি জমিতে জৈব সারের প্রয়োগ বেশি, বিভিন্ন ফসল উৎপাদন এবং পশুপালন একসঙ্গে হওয়ায় এই বৃত্তির সঙ্গে যুক্ত মানুষের সারা বছর কাজ থাকে এবং এতে আর্থিক ঝুঁকির পরিমাণ অনেক কম। এবার দেখো বাণিজ্যিক পশুপালন, যেটা বলছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে যে পশুপালন তোমার গড়ে তোলা হয় তাকে বাণিজ্যিক পশুপালন বলা হয়। এটা কোথায় কোথায় গড়ে উঠেছে, যে পৃথিবীর শুষ্ক এবং মরুপ্রায় অঞ্চলে, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেই সমস্ত অঞ্চলে বাণিজ্যিক পশুপালন গড়ে ওঠে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম অংশ, ব্রাজিলের অভ্যন্তরভাগ, অস্ট্রেলিয়া, ভেনেজুয়েলার ওরিনগো সমভূমি, আর্জেন্টিনার পারানা সমভূমি ব্যতীত প্রায় সমগ্র অঞ্চল, নামিবিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান প্রভৃতি অঞ্চলে এই বাণিজ্যিক পশুপালন তোমার লক্ষ্য করা যায়। দেখো বাণিজ্যিক পশুপালনের এই দেখো এই যে ছবিটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে মার্ক করা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তোমার বাণিজ্যিক পশুপালনটা লক্ষ্য করা যাচ্ছে। এবার এর বৈশিষ্ট্য কী কী বলছে, এই ধরনের পশুপালন ব্যবস্থা একটি বৃহৎ আয়তনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। 2 হচ্ছে বাজারের, এই ব্যবস্থায় বাজারের চাহিদা অনুযায়ী তোমার পশুপালন করা হয়। এই পশুপালন ব্যবস্থা বিজ্ঞানসম্মত। এই ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উন্নত প্রাণী বিজ্ঞান প্রযুক্তির প্রয়োজন করা হয়। জমির উৎপাদন ক্ষমতার উপরে নির্ভর করে পশুপালন করা হয়। এই পদ্ধতি মূলত মূলধন নির্ভর। বিস্তৃত অঞ্চলে জুড়ে পশুপালন ক্ষেত্রগুলি গড়ে তোলা হয়। 8 নম্বর, এই পশুপালন ব্যবস্থার উন্নত পরিবহন ব্যবস্থা বিশেষভাবে প্রয়োজন। মাংস প্রদায়ী পশুপালনের সাফল্যের জন্য পশু এবং পশু খাদ্য, দুগ্ধ প্রদায়ী পশুপালনের সাফল্যের জন্য বিট চাষ করা হয়। এই ধরনের পশুপালন ব্যবস্থা মূলত বাজারের কাছাকাছি গড়ে ওঠে। এবার দেখো
বাণিজ্যিক পশুপালন মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে দুগ্ধ প্রদায়ী পশুপালন, অর্থাৎ তোমার দুধের উপরে বেস করে যখন এটা করা হচ্ছে। মাংস প্রদায়ী মানে অর্থাৎ সেই প্রাণীর মাংসটা, যেমন মাংস প্রদায়ী গবাদি পশুপালন ক্ষুদ্র তৃণক্ষেত্র যেমন ভুট্টা, হে এবং শস্য ক্ষেত্র বেশি হয়। এই মাংস প্রদায়ী গবাদি পশুর উল্লেখযোগ্য হলো তোমার শর্টহর্ন, অ্যাবারডিন, অ্যাঙ্গাস, হিয়ারকোট, গ্যালেওসে, হেডবর্ন প্রভৃতি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক প্রভৃতি দেশগুলোতে এটা তোমার করা হয়। আর পশম প্রদায়ী মানে তোমার মানে তোমার তার লোমের উপরে বেস করে যেটা হয়, যে পশম উৎপাদনের জন্য মেষ পালন করা হয়। তাদের মেষ পালনের দ্বারা মাংস, পশম দুই উৎপাদিত হয়। উপযোগিতা অনুসারে মেষ প্রজাতি তিন ধরনের হয়, একটা পশম প্রদায়ী মেষ, আর হচ্ছে তোমার মাংস প্রদায়ী মেষ এবং দুগ্ধ প্রদায়ী মেষ। এই তিনটে। পৃথিবীর প্রধান উৎপাদক দেশগুলি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হলেও পশমের মূল বাজার উত্তর গোলার্ধে, বুঝতে পেরেছো? অর্থাৎ দক্ষিণ গোলার্ধে যেহেতু তোমার ওই নিরক্ষরেখার কাছাকাছি তোমার দেশ ভূমিভাগটা বেশি, অর্থাৎ দেশগুলি বেশি, তাই কিন্তু তোমার কি হচ্ছে দক্ষিণ গোলার্ধে হচ্ছে, কিন্তু এটা ব্যবহার করছে বেশিরভাগ কিন্তু উত্তর গোলার্ধে। ঠিক আমাদের চায়ের মতো, চা তোমার আমাদের পার্বত্য অঞ্চল বা বেশি বিস্তারযুক্ত অঞ্চলে হচ্ছে, কিন্তু তোমার ব্যবহার করছে বাবুরা, অর্থাৎ যারা ওই নাতিশীতোষ্ণ অঞ্চলে ইউরোপ মহাদেশের কাছাকাছি অবস্থান করছে। পশমের প্রধান রপ্তানিকারক দেশগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে প্রভৃতি। এবং প্রধান আমদানিকারক দেশগুলো জাপান, ফ্রান্স, চীন, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, ইতালি, বেলজিয়াম, জার্মানি প্রভৃতি। তাহলে এই গেল তোমার বাণিজ্যিক পশুপালন। এবার দেখো এখানে যাযাবরী এবং বাণিজ্যিক পশুপালনের তোমার কিছুটা পার্থক্য দেওয়া রয়েছে। যাযাবরী পশুপালন জীবিকা সত্তাভিত্তিক, বাণিজ্যিক পশুপালন বাণিজ্যিক প্রকৃতি। এই পশুপালন ব্যবহৃত তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা কিন্তু ব্যক্তিগত সম্পত্তি, অর্থাৎ নিজেরা কিন্তু একটা নির্দিষ্ট জমিতে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে এটা করে থাকে। পশুপালন মূলধন নির্ভর নয়, এটা মূলধন নির্ভর। পশুপালন প্রযুক্তির ব্যবহার নেই, এখানে প্রযুক্তি ব্যবহার আছে। এই পশুপালন গবাদি পশু যেমন ছাগল, মেষ, মুরগি প্রভৃতি পালন করা হয়। এখানে তোমার কী করা হচ্ছে, মেষ, শূকর, গরু, জীবজন্তুর প্রভৃতি পশুপালন করা হয়। যাযাবরী পশুপালন স্থায়ী চারণ ক্ষেত্র দেখা যায় না, এখানে স্থায়ী চারণ ক্ষেত্র দেখা যায়। এবার দেখো এখানে বাণিজ্যিক পশুপালনের কতগুলো নিয়ন্ত্রক আছে। কি কি হচ্ছে, প্রাকৃতিক নিয়ন্ত্রক যেমন উষ্ণতা, ভূপ্রকৃতি, জমি। অর্থনৈতিক নিয়ন্ত্রকের মধ্যে আছে তোমার চাহিদা, তোমার অধিবাসীদের ক্রয় ক্ষমতা, জনঘনত্ব, বাজার এবং হিমঘরের সুবিধা। দেখো এটা যেহেতু একটা বাণিজ্যিক ক্ষেত্র না, তার জন্য কি হচ্ছে এখানে কিন্তু তোমার অনুকূল পরিবেশগুলোকে কিন্তু কাজে লাগানো হচ্ছে। এবার দেখো বাণিজ্যিক পশুপালন ক্ষেত্রগুলির বন্টন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে সাভানা তৃণভূমি। আমি তোমাদের তৃণভূমি সম্পর্কে একটা ধারণা তো অলরেডি দিয়েই দিলাম, যে তোমার ক্রান্তীয় অঞ্চলে যে তৃণভূমিগুলো আছে সেগুলো কিন্তু তোমার একটাই নামে পরিচিত, সেটা হচ্ছে সাভানা তৃণভূমি। এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমিগুলো চারটে: উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস, আফ্রিকার ভেল্ট এবং ডাউন্স। দেখো ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিগুলো 7 থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে আছে এবং ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিগুলো অবস্থিত। এইখানে উপযুক্ত উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য নানা প্রজাতির বিভিন্ন আকৃতির ঘাস এবং গাছপালা জন্মায়। উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে ক্রান্তীয় তৃণভূমি বিস্তার বেশি। পৃথিবীর প্রধান ক্রান্তীয় তৃণভূমিগুলি দেখো এখানে তোমার দেওয়া হয়েছে, এই যে সাভানা তৃণভূমি, ল্যানোস, তারপরে তোমার ক্যাম্পোস, তারপরে সেরাডোরা, ল্যানোস, সাভানা, পার্কল্যান্ড, মিচেল, অংলো, মান্টানা। তো দেখো এখানে সাভানা যে নামটা আছে না, এটা সব থেকে ব্যবহারটা বেশি, যার জন্য এটাকে কিন্তু কমন নাম সাভানা। কিন্তু কিছু কিছু জায়গাতে এদের আঞ্চলিক নামও কিন্তু আছে, সেই ছকটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা তোমরা জেনে নিতে পারো। এবার দেখো দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি, এই যে ল্যানোস, ক্যাম্পোস, চাকো প্রভৃতি। এবার মধ্য আমেরিকার ক্রান্তীয় তৃণভূমি, অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে সেগুলো কিন্তু অল্প অল্প করে এখানে তোমার আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমিটা আমরা এবার আলোচনা করব। দেখো নাতিশীতোষ্ণ তৃণভূমি প্রেইরি, এটা হচ্ছে উত্তর আমেরিকা। বলছে উত্তর আমেরিকার উত্তরে কানাডা থেকে দক্ষিণ মেক্সিকো পর্যন্ত বিস্তৃত তৃণভূমি হলো প্রেইরি। বলছে কানাডার আলবার্টা, তারপরে সাসকাচুয়ান রাজ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, তারপরে ডাকোটা, মিনেসোলা, উইকনসিন প্রভৃতি রাজ্য এবং মেক্সিকোর উত্তরে তোমার চিহুয়াহুয়া এবং কোয়া হুইলা রাজ্য এই তৃণভূমি অঞ্চলে অবস্থিত। এখানে তোমার শূকর, মেষ, অ্যাঙ্গোরা ছাগল প্রভৃতি এখানে তোমার চাষ করা হয়। এরপর দেখো এখানে তোমার ফ্যাটেনিং বলে একটা পদ্ধতি আছে প্রেরি অঞ্চলে, ফ্যাটেনিং কথা। তো ফ্যাটেনিংটা কি? ফ্যাট মানে কি? মোটা। তাহলে পশুগুলো যাতে মোটা হয় তার পদ্ধতিটাকে বলছে ফ্যাটেনিং। বলছে প্রেরি তৃণভূমি অঞ্চলে গবাদি পশুরা প্রাথমিক প্রতিপালনের পর যখন মাংস উৎপাদনের উপযোগী হয় তখন তাদের প্রেরি তৃণভূমির ভুট্টা বলে প্রতিপালন করা হয়। হ্যাঁ, ফলে গবাদি পশু মাংস এবং তোমার চর্বির পরিমাণ বৃদ্ধি পায়, যা ফ্যাটেনিং নামে পরিচিত। তাহলে এটা গেল উত্তর আমেরিকার প্রেরি। এবার দেখো আমাদের এবারে তোমার প্রেরির পরে আছে ডাউন্স তৃণভূমি। বলছে এই দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড জুড়ে বিস্তৃত। এই তৃণভূমির উন্নত পরিকাঠামোর সাহায্যে গবাদি পশুপালন করা হয়। তার তুকোস তৃণভূমি দেখো এখানে কিন্তু সবই কিন্তু এখানে দেওয়া আছে, এই ম্যাপটা তোমরা দেখতে পারো, এখানে কিন্তু সমস্ত তৃণভূমি সম্পর্কে তোমার এখানে দেওয়া আছে। তুকোস তৃণভূমি বলছে নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের উপর ভিত্তি করে বাণিজ্যিক গবাদি পশু এবং মেষ পালন করা হয়। এই অঞ্চলের পশুপালন কেন্দ্রগুলি হচ্ছে অকল্যান্ড অঞ্চল, তারানিক সমভূমি, হকান চন্ডল। স্টেপ তৃণভূমি বলছে উত্তর পশ্চিম ইউরোপের স্টেপ তৃণভূমি অঞ্চলে পশুচারণ ক্ষেত্র
ক্ষেত্রগুলি তুলনামূলকভাবে ক্ষুদ্র হয়। এই তৃণভূমি প্যারিস উপত্যকা, ব্রিটেন প্রভৃতি স্থানে দেখতে পাওয়া যায়। এরপর ভেল তৃণভূমি, তারপরে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে বাণিজ্যিক পশুচারণ ক্ষেত্র, বলছে চীনের ইয়াংসিকিয়াং, তারপরে মঙ্গোলিয়া অঞ্চলে অভ্যন্তরীণ বাজারে চাহিদাকে লক্ষ্য রেখে মেষ পালন করা হয়। তারপরে পম্পাস তৃণভূমি, বলছে এই তৃণভূমি অঞ্চলের অন্তর্গত আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে প্রভৃতি দেশে গবাদি পশুপালন এবং দক্ষিণ চিলি, পশ্চিম আর্জেন্টিনা, দক্ষিণ প্যাটাগোনিয়া অঞ্চলে মেষ প্রতিপালন করা হয়। হ্যাঁ, এস্টানসিয়া হচ্ছে বৃহদায়তন পশু খামার, চাকরাস হচ্ছে ক্ষুদ্রতায়তন পশু খামার। এই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ধরনের প্রাণীজাত দ্রব্য যেমন মাংস, পশম, চাওনা প্রভৃতি বুকেস আইডেস, মহিমা, ব্লাঙ্কা প্রভৃতি বন্দর দিয়ে রপ্তানি করা হয়। এবার দেখো এই পশ্চিম অস্ট্রেলিয়ার তোমার ভিক্টোরিয়া মরুভূমি অঞ্চলে তৃণভূমিতে মেষ পালন করা হয়। ইরান, পাকিস্তান, আফগানিস্তান উচ্চভূমিতে ছাগল এবং মেষ পালন করা হয়। ভারতের দেরাদুন, চৌখাম্বা, তারপর তোমার কোটা, কাশ্মীর, লাদাখ, কিন্নর প্রভৃতি স্থানে মেষ এবং ছাগল পালন করা হয়। এবং উত্তর আফ্রিকার আলজেরিয়া, মরক্কো, টিউনিসিয়া প্রভৃতি অঞ্চলে মেষ পালন করা হয়। তাহলে এই হচ্ছে তোমার পশুপালন সম্পর্কে মোটামুটি একটা ধারণা এবং তোমার সংগ্রহের একটা ধারণা। দেখো, যদি আমার ভিডিওটা থেকে যদি তোমরা সামান্য কিছুটা বুঝতে পারো তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।